আইপিইউ সম্মেলনকে একটি প্রহসন বলে মন্তব্য করেছে বিএনপি। কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানিয়ে বলেন, বাংলাদেশের বর্তমান জাতীয় সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে না। যে দেশের পার্লামেন্ট জনগণের প্রতিনিধিত্ব করে না, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিচ্ছে এবং নাগরিকদের মানবাধিকার লুণ্ঠন করছে, হত্যা, গুম ও গ্রেফতার, মিথ্যা মামলায় জনগণ জর্জরিত হচ্ছে, সেই দেশে আইপিইউর এই সম্মেলন একটা প্রহসন ছাড়া আর কিছু নয়। আইপিইউ সদস্যদের প্রতি আমাদের আহ্বান থাকবে, তারা যেন বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বকারী সংসদীয় ব্যবস্থা গড়ে তুলতে নৈতিক অবস্থান গ্রহণ করেন। সিলেট, মৌলভীবাজার ও কুমিল্লায় জঙ্গি অভিযানের পর ময়মনসিংহের কালীবাড়ি এলাকা থেকে 7 জঙ্গি আটক হয়েছে। তাদের কাছ থেকে বোমা তৈরির সরঞ্জাম, জিহাদি বই ও গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করেছে পুলিশ ও র্যাব সদস্যরা। এদিকে মৌলভীবাজারের নাসিরপুরে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত 7 জঙ্গির মরদেহ শনাক্তের পর তা গ্রহণে অসম্মতি জানিয়েছেন স্বজনরা। প্রতিনিধি শাহ আলম উজ্জ্বল ও মহসিন পারভেজের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন সাদিয়া মাহজাবিন ইমাম। দুপুরে র্যাব ও পুলিশ ময়মনসিংহের কালীবাড়ির ওই বাসাটি ঘিরে অভিযান শুরু করে। প্রথমে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হলেও কোনো সাড়া না পেয়ে বিভিন্ন কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আইন শৃঙ্খলা বাহিনী। জঙ্গিরা প্রতিরোধের চেষ্টা করলেও র্যাব ও পুলিশের উপস্থিতিতে তারা পালাতে পারেনি। পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম তাদের পরিচয় জানিয়েছেন, আটককৃতরা সবাই ময়মনসিংহ ও নেত্রকোনার। এর মধ্যে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার 2 জন, ধোবাউড়ার 1 জন, নেত্রকোনার 4 জন। 4 মাস আগে তারা ওই বাড়ি ভাড়া নিয়েছিল। 7 জন লোককে পেয়েছি, তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। কিছু জিহাদি ম্যাটেরিয়ালস আমরা পেয়েছি, বই পেয়েছি এবং ইলেকট্রনিক ডিভাইসে কিছু আমরা পেয়েছি। এখানে কোনো নারী শিশু নেই, তবে জঙ্গির যে সিমটম যেগুলো আমরা দেখি, এই সকল সিমটম আছে। প্রথমে খবর পাই যে এই বাড়ির ভিতরে 6 থেকে 7 জন লোক, তারা বেশ কিছুদিন ধরে আছে এবং তাদের চলাফেরা এবং গতিবিধি সন্দেহজনক। এই তথ্যের ভিত্তিতে আমরা প্রথমে বাড়িতে কর্ডন করে ফেলি। তারপরে আমাদের নিজেদের সেফটি নিয়ে আমরা সতর্ক বাণীগুলো উচ্চারণ করার পরে এক পর্যায়ে আমরা দরজা ভেঙে বাড়ির ভিতরে প্রবেশ করি। এদিকে মৌলভীবাজারের নাসিরপুরে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় নিহত 7 জঙ্গির মরদেহ শনাক্ত হয়েছে, তবে তা গ্রহণে অসম্মতি জানিয়েছে স্বজনরা। দুপুরে সংবাদ সম্মেলনে মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল জানিয়েছেন, স্বজনরা দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা থেকে মৌলভীবাজারে যান। এর মধ্য থেকে ছবি দেখে 7 জনের লাশ শনাক্ত করেন ফতেপুরে অপারেশন ম্যাক্সিমাসে নিহত লোকমানের শ্বশুর আবু বক্কর সিদ্দিক ও স্থানীয় ইউপি সদস্য মোফাজ্জল হোসেন। ফতেপুরের ওই বাড়িতে এখনো কিছু বিস্ফোরক রয়েছে, যা উদ্ধারে কাজ করে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। সাদিয়া মাহজাবিন ইমাম, এটিএন বাংলা। পয়লা বৈশাখের দিন বিকেল 5টার পরে উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকেলে সচিবালয়ে নিরাপত্তা বিষয়ক বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এদিন নিরাপত্তার কারণে মোটর সাইকেলের চালক ছাড়া কোনো আরোহী থাকতে পারবে না। এছাড়া ব্যাগ পরিবহনেও রয়েছে নিষেধাজ্ঞা। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। পয়লা বৈশাখ বাঙালির সার্বজনীন উৎসব। এরই মধ্যে বাঙালির প্রাণের এই উৎসবে মঙ্গল শোভাযাত্রা পেয়েছে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি। দেশবাসী যাতে নির্বিঘ্নে এই উৎসব পালন করতে পারে, এজন্য কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে বৈঠকে ভুবুজেলা বাজানো সম্পূর্ণ নিষেধ করা সহ বেশ কিছু সিদ্ধান্তের কথা জানানো হয়। 5টার পরে উন্মুক্ত স্থানে আমরা কোনো অনুষ্ঠান না করার জন্য আমরা বিশেষ অনুরোধ রাখছি। আমরা পয়লা বৈশাখে 1 জনের বেশি আরোহীকে মোটরসাইকেলে চলতে আমরা দেব না। ইপটিজিং রোধে সিসি ক্যামেরা থাকবে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে। এছাড়া রমনা বটমূলে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও ধানমন্ডির রবীন্দ্র সরোবরে থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। যাতে এই ইপটিজিং না করতে পারে, এটার প্রতিরোধ করার জন্য আমরা সিসিটিভি ক্যামেরা আমরা বসাবো। ওয়াচ টাওয়ার সহ এবং বিভিন্ন সাদা পোশাকে গোয়েন্দারা থাকবে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মাঝপথে কেউ মঙ্গল শোভাযাত্রায় ঢুকতে পারবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদের যুদ্ধাপরাধের মামলার চূড়ান্ত বিচার কার্যক্রম শেষ পর্যায়ে।
আপিল বিভাগের দেয়া আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের রিভিউ আবেদনের শুনানি হতে পারে বৃহস্পতিবার। শুনানি হবে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চে। ওই দিনই এর নিষ্পত্তি হতে পারে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। কার্যতালিকা 147 নম্বর ক্রমিকে ছিল, এটা আজকে ধরার ওই পর্যন্ত আদালত যায়নি। আমি আশা করি আগামী বৃহস্পতিবার এটা হয়তো শুনানি হবে এবং এই শুনানির জন্য আমরা প্রস্তুত। রিভিউ তো নর্মালি একদিনেই নিষ্পত্তি হয়ে যায়, এটা আশা করি একদিনেই ধরলে একদিনেই নিষ্পত্তি হয়ে যাবে। স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন 2017 খসড়া এবং জাতীয় চলচ্চিত্র নীতিমালা 2017 খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। যৌথ প্রযোজনার চলচ্চিত্রকে উৎসাহিত করার ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া চলচ্চিত্র বিষয়ক জাতীয় পরামর্শ কমিটি গঠন করা হয়েছে। একই সাথে বৈঠকে ঢাকা কলকাতা খুলনা রুটে সরাসরি বাস সার্ভিস চলাচলের বিষয়টি নীতিগত অনুমোদন দেওয়া হয়। এছাড়া 23শে জুলাই জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালনের সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সুস্থ ধারার চলচ্চিত্র যেন আমাদের ইয়েতে আসে, মিডিয়াতে সম্প্রসারিত হয়। মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, আদর্শ ও চেতনা, সামাজিক মূল্যবোধ এবং রাষ্ট্রীয় নীতির সাথে সামঞ্জস্য রেখে চলচ্চিত্র নির্মাণ, বিতরণ, প্রদর্শন নিশ্চিতকরণ। চলচ্চিত্রে পাইরেসি বন্ধ ও এ খাতে বিনিয়োগ না বাড়ালে দেশের চলচ্চিত্র শিল্পকে কোনোভাবেই বাঁচানো সম্ভব নয়। বিএফডিসিতে জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিল্পীরা এই কথা জানিয়েছেন। তাদের অভিযোগ, বাংলাদেশের সীমানায় ভারতীয় চলচ্চিত্রের অবাধ অনুপ্রবেশ দেশের চলচ্চিত্রের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে। চলচ্চিত্রে হারানো যৌবন ফেরাতে সরকারের প্রতিশ্রুতিগুলো আলোর মুখ দেখুক, এমনটাই প্রত্যাশা অভিনেতা, কলাকুশলী সহ চলচ্চিত্র অঙ্গনের সংশ্লিষ্টদের। জাতীয় চলচ্চিত্র দিবসের নানা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত হাবিবুর রহমান অভির রিপোর্টে। চলচ্চিত্র দিবসের কর্মসূচির উদ্বোধন ঘোষণা করছি। চলচ্চিত্রকে ভালোবাসুন, হলে গিয়ে সিনেমা দেখুন, এমন প্রতিপাদ্য নিয়ে উদযাপিত হলো এবছরের জাতীয় চলচ্চিত্র দিবস। সকালে এফডিসি প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজন শুরু হয় বর্ণাঢ্য র্যালির মাধ্যমে। অনুষ্ঠানে অংশ নেয় শিল্পীরা দেশের চলচ্চিত্রের বেহাল দশার বিষয়টি স্বীকার করে নিয়ে এফডিসির উন্নয়নে সরকারের নানা কার্যকরী পদক্ষেপের প্রশংসা করেন তারা। প্রধানমন্ত্রী গত 5 বছর যাবত এটাকে জাতীয় চলচ্চিত্র দিবস হিসেবে ঘোষণা করেছেন, আমরা তার কাছে কৃতজ্ঞ। ডিজিটাল ছবির নামে যেসব ছবিগুলো সেন্সরে জমা দেওয়া হয় এবং হলে চলে, তো দর্শক দেখবে না, পালিয়ে যাবে। দেশের চলচ্চিত্রের মেরুদণ্ড অনবরত ভেঙে দিচ্ছে পশ্চিমবাংলার জাঁকজমক সব সিনেমা। একক প্রযোজনায় ভারতীয় ছবিগুলোকে কোনোভাবেই দেশের সিনেমা হলে চলতে না দেওয়ার জোর দাবি জানিয়েছেন বিশিষ্টজনরা। পুঁজিপতি যারা, তারা ইনভেস্ট করে টাকা কেউ উঠাতে পারছে না, রাতারাতি পাইরেসি হয়ে যাচ্ছে এবং সেই কারণেই কিন্তু আজকে এই ধসটা নেমেছে। কো প্রোডাকশন ঠিক আছে, বাট হিন্দি ছবি বাংলাদেশে চলবে না। চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে হলে গিয়ে সিনেমা দেখার বিশেষ অনুরোধ জানান শিল্পীরা। এখন তো হলের সংখ্যা খুবই কম, হলের সংখ্যা যখন বাড়বে, মানুষের অনেক কাছে যখন হল চলে আসবে, তখন মানুষ যেতে আরো বেশি আগ্রহী হবে। আমাদের যে ল্যাকিংস গুলো আছে, সেই ল্যাকিংস গুলোকে আমরা ফুলফিল করে আমরা যেন ভালো কিছু করতে পারি। নারীদের জন্য যদি আলাদা ভালো পরিবেশ, ভালো স্পেস করা হয়, তাহলে মেয়েরা আরো বেশি বেশি করে হলে সিনেমা দেখতে যাবে। আজকের অনুষ্ঠানে উপস্থিত শিল্পীরা বলছেন, এই এফডিসি হচ্ছে চলচ্চিত্রের সূতিকাগার। তারা বলছেন যে বর্তমান সরকার এফডিসির কল্যাণে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন, সেগুলোর যদি সঠিক বাস্তবায়ন হয় তাহলেই সম্ভব বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়া। হাবিবুর রহমান অভি, এটিএন বাংলা, ঢাকা। প্রযুক্তি আর শিল্প সম্পর্কে অস্বচ্ছ ধারণা আর অসাধু আমলাতান্ত্রিকতায় একের পর এক সংকটে পড়ছে ঢাকার সিনেমা। অথচ সংকটে থাকা বাংলা চলচ্চিত্রকে বাঁচাতে একে শিল্প ঘোষণা করা ছাড়াও নীতি নির্ধারণী নানা সিদ্ধান্ত অনেক আগেই গ্রহণ করেছে সরকার। সেই সব সিদ্ধান্ত বাস্তবায়নের এই ফাঁকে আধা ডিজিটাল হয়ে ধুঁকছে সিনেমা, প্রতারিত হচ্ছে দর্শক। জৌলুস ছড়ানোর আগেই মৃত শিল্পে পরিণত হওয়ার আশঙ্কায় আছেন সিনেমা সংশ্লিষ্টরা। ফজের আব্বির রিপোর্ট।
কাজী জহিরের অবুঝ মন মুক্তি পায় 1972-এ। স্বাধীনতার পরের এ ছবির গান, গল্প আর রাজ্জাক সাবানের অভিনয় এখনো জীবন্ত বাংলা সিনেমার ভক্তদের কাছে। নিজস্ব রূপ, রস, গন্ধে ঢাকার সিনেমা তখন উজ্জ্বল সম্ভাবনার আলো ছড়াচ্ছে। এর আগেই সিরাজউদ্দৌলা জীবন থেকে নেয়া এদেশ তোমার আমারের মতো অসাধারণ সব ছবির স্বাদ পেয়েছেন ঢাকার দর্শকরা। আর সবশেষ অবস্থা হচ্ছে মুখোমুখোশ। খুলনা বিভাগে যে হল থেকে যাত্রা শুরু করে প্রথম বাংলা সিনেমা, সেই হল এখন গুদামঘর। সারা দেশে সিনেমা হলের সংখ্যা 1200 থেকে নেমে এসেছে 300-র কমে। অথচ পড়ে যাওয়া সিনেমার সুদিন ফিরিয়ে আনতে সরকারের আছে নানা কার্যকর সিদ্ধান্ত। বাংলাদেশের চলচ্চিত্রকে শিল্প হিসাবে ঘোষণা করা হয়েছে অনেক আগে, কিন্তু এটা নামে মাত্র শিল্প। শিল্পই যদি হয় তাহলে ব্যাংক আমাদেরকে ঋণ কেন দিবে না? সিনেপ্লেক্স গভর্নমেন্টের কিন্তু আবার এটা প্রজেক্টর নাই, 2K মেশিন নাই। এটা আমাদের দুঃখের বিষয়। এটা আমরা অনেকবার চেষ্টা করছি গভর্নমেন্টকে কনভিন্স করার জন্য, আবার তারপরও ওই যে আপনার হয় না ব্যুরোক্রেসি, যেটা ওখানে আপনার লাগাই দেয় যে 5 জন যাবে মেশিন দেখতে। দে আর নট ইভেন টেকনিক্যাল পিপল, তো একজন গেলেই তো হয়। বিশ্বে বর্তমানে 4K মানের প্রজেকশন প্রচলিত হলেও অন্তত 2K মানের প্রজেকশন ব্যবস্থা বাংলা সিনেমার প্রযোজক আর দর্শকদের স্বস্তি দিতে পারে বলে মনে করেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। ডিজিটালের নামে খুবই সস্তা ধরের মাল্টিমিডিয়া প্রজেক্টর দিয়ে ডিভিডিতে ট্রান্সফার করে তারপর ছবি দেখানো হচ্ছে, অথবা পেন ড্রাইভে ছবি দেখানো হচ্ছে, যেটা অত্যন্ত নিম্ন মানের, নিম্ন রেজুলেশনে। এখন যদি কেউ 2K রেজুলেশন বসাতে চায় ন্যূনতম 50টা 60টা সিনেমা হলে, এটা ইস এ বিগ অ্যামাউন্ট অফ মানি। আজকে যদি ভালো ভালো ছবি আসে তাহলে একেবারে বাধ্য হবে হলের মালিকরা। 1200 সিটের বিপরীতে রাজধানীর ঐতিহ্যবাহী সিনেমা হলে ইভিনিং শোতে দর্শক হয়েছে মাত্র 143 জন। এই হল কর্তৃপক্ষ জানালেন, এমন এক সময় গেছে একটি সিনেমা দেখার জন্য দর্শক সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস অপেক্ষা করেছেন। চলচ্চিত্রের সেই সুদিন ফিরিয়ে আনতে বাস্তবমুখী নানা পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সরকারের পৃষ্ঠপোষকতার দাবি জানিয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। ফজলে রাব্বি, ATN বাংলা, ঢাকা।